হ্যালো গাইজ, মাই নেম ইজ কুতুবুদ্দিন। আর আজকে আমরা যে পোমটা অ্যানালিসিস করব সে পোমটার নাম হচ্ছে আই উইল গো উইথ মাই ফাদার a-ploughing বাই জোসেফ ক্যাম্পেল। আগে কবিতাটা একটু পড়ে নেওয়া যাক, তারপরে আমরা লাইন বাই লাইন বেঙ্গলি অ্যানালিসিস যাব। ওকে, সো লেটস গেট স্টার্টেড। I will go with my father a-ploughing to the green field by the sea, and the rooks and the corbies and the seagulls will come flocking after me. I will sing to the patient horses with the lark in the shine of the air, and my father will sing the plough song that blesses the cleaving share. Guys, আমরা আগে ফার্স্ট স্ট্যান্জাটা অ্যানালিসিস করে নিই, তারপরে আমরা পরের স্ট্যান্জাতে যাব। ওকে, দেখো এই ফার্স্ট স্ট্যান্জা, এই যে ফার্স্ট স্ট্যান্জা, সেই স্ট্যান্জাতে ফার্স্ট লাইন যেটা সেটা হচ্ছে আই উইল গো উইথ মাই ফাদার a-ploughing। তো এখানে পুরো কবিতাটা যদি পড়া হয় তাহলে দেখা যাবে এটাতে অ্যাকচুয়ালি তিনটে সিজনের কথা বলা হয়েছে, যেটাকে বলা হচ্ছে ফার্স্ট হচ্ছে প্লাউইং, তারপর হচ্ছে সয়িং, তারপর হচ্ছে রিপিং। এটা কেউ যদি চাষ করে, সেই চাষের তিনটেই স্টেজ থাকে। ফার্স্ট ইউ নিড টু প্লাউ, মানে লাঙ্গল দেওয়া হয় নদীতে মাটিটাকে আলগা করার জন্য। তারপরে সয়িং মিনস বীজ বপন করা। আর রিপিং বা যেটাকে বলে হারভেস্টিং, সেটা হচ্ছে মানে শস্য হলে সেই শস্যটাকে কেটে বাড়িতে তোলা। এবং এই যে এখানে যে ন্যারেটর হচ্ছে একটা সান অফ আ ফাদার। সে ন্যারেটর তার নিজের স্মৃতিচারণা করছে যে কিভাবে ওর বাবার সঙ্গে খেতে গিয়ে এই তিনটে স্টেজকে কমপ্লিট করতো থ্রু আউট দ্য ইয়ার, মানে পুরো বছর। তো সেই একটা স্মৃতিচারণাই বলতে পারো এই কবিতাটা। নাও যদি ফার্স্ট লাইনটা যাই তাহলে আছে আই উইল গো উইথ মাই ফাদার a-ploughing। এই লাইনটা কিন্তু পরপর তিনটে স্ট্যান্জাতেই রিপিট করা হয়েছে। ওখানে কিন্তু একটা চেঞ্জ হয়েছে, সেকেন্ড স্ট্যান্জাতে আছে আই উইল গো উইথ মাই ফাদার সয়িং, তারপরে আছে আই উইল গো উইথ মাই ফাদার রিপিং। কি কেন একই ধরনের প্যাটার্ন ইউজ করা হয়েছে? বিকজ এটা জানানোর জন্য যে এই যে সাইকেলটা, মানে ফার্স্টে প্লাউইং, তারপরে সয়িং, তারপরে রিপিং, এটা চলতেই থাকে। দিস ইজ কন্টিনিউয়াস, বিকজ এটার কোনো চেঞ্জ হয় না। বিকজ প্রত্যেক বছরে এইভাবেই হয়ে থাকে। কোনো বছর তো এরকম হয় না যে প্রথমে রিপিং হয়, তারপরে সয়িং হয়, তারপরে প্লাউইং হয়। এটা তো সম্ভব না। তো এই রেপিটেশনটা জানানোর জন্য একই ধরনের ওয়ার্ডস আর একই ধরনের প্যাটার্ন ইউজ করা হয়েছে। আবার চেঞ্জও হচ্ছে কন্টিনিউয়াসলি। সয়িং, যখন একটা জমিকে প্লাউ করা হয় তখন সেটা এমন একরকম দেখতে লাগে, সয়িং করা হলে একরকম দেখতে লাগে, আবার রিপিং যখন হয়ে যায় তখন এক ধরনের দেখতে লাগে। সেইটাও কিন্তু এই কবিতার মধ্যে আমরা জানতে পারবো যে সাম থিংস, কিছু জিনিস আছে যেগুলো লাইফে বারবার আসতে থাকে, আর কিছু জিনিস আছে দোজ থিংস আর এভার চেঞ্জিং। আবার কিছু জিনিস আছে যেগুলো সব সময় চেঞ্জ হতে থাকে। তাহলে গাইজ, কনস্ট্যান্ট অ্যান্ড চেঞ্জ, দিজ আর টু ইম্পর্টেন্ট থিংস ইন লাইফ। এবং এই জিনিসটাই কবি এখানে বোঝানোর চেষ্টা করেছেন যে উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য থিংস উইচ আর কনস্ট্যান্ট। যেগুলো কনস্ট্যান্ট আছে সেই জিনিসগুলো অ্যাকসেপ্ট করতে হবে, অ্যান্ড যেগুলো চেঞ্জ হচ্ছে সব সময়, উই নিড টু অ্যাকসেপ্ট দোজ থিংস অলসো। যাই হোক, দেখো আই উইল গো উইথ মাই ফাদার প্লাউইং, তাহলে এই লাইনটাতে খুবই ইজি বোঝা যাচ্ছে যে দ্যার ইজ এ সান। সেই সান বলছে যে আই উইল গো উইথ মাই ফাদার। সো বাবার সঙ্গে কোথায় যাবে? প্লাউইং, মানে লাঙল দিতে যাবে জমিতে। আমরা জানি লাঙল দেওয়া হয় যাতে মাটিটা আলগা হয়ে যায়। টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি। এই প্রথম আমরা এখানে পেলাম যে সারাউন্ডিং, মানে পরিবেশটা কীরকম দেখতে, সেটা একটা ভিজুয়াল এফেক্ট আমাদের মনে তৈরি হচ্ছে। টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি, মানে একটা সমুদ্রের পাশে একটা ক্ষেত আছে যেটা গ্রিন, সবুজ রঙের, মানে ঠিক একদম যেরকম ছবিতে দেখে, ছবির মতো একটা সুন্দর পরিবেশ কিন্তু রিডারের মনে আসে। তো সেই জায়গায় আমরা প্লাউ করতে, মানে লাঙল দিতে যাব। মানে তাহলে ওই জমিটা কোথায়? বাই দ্য সি, মানে সমুদ্রের পাশে। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য কর্বিজ অ্যান্ড দ্য সিগালস উইল কাম ফ্লকিং আফটার মি। এখানে তিনটে বার্ডের কথা উল্লেখ করা হচ্ছে গাইজ। দিস বার্ডস থেকেও বোঝা যায় তাহলে যে বছরের ওই সময়টার কথা, একটা পার্টিকুলার সময়ের কথা উল্লেখ করা, এবং এই সময়টাতে এই বার্ডগুলোকে দেখা যায়। কী নাম? রুকস, কর্বিস অ্যান্ড সিগলস উইল কাম ফ্লকিং আফটার মি। তো ওই ছেলেটি বলছে যে যখন আমরা প্লাউ করতে যাই, ওয়েন আই গো ফর প্লাউইং উইথ মাই ফাদার, তখন এই বার্ডগুলো আমার সঙ্গ দেয়। কী কী বার্ডস থাকে? রুকস, কর্বিস অ্যান্ড সিগলস। I will sing to the patient horses with the lark in the shine of the air. তারপর আরও বলছে যে
এখানে দেখো হর্সেস কথাটা বলা হয়েছে গাইজ, বিকজ আমাদের এখানে যখন লাঙ্গল দেওয়া হয় আমাদের এখানে বলদ ইউজ করা হয়, বাট এই কবি জোসেফ ক্যাম্পবেল উনি আয়ারল্যান্ড থেকে ছিলেন এবং ওই সমস্ত দেশে প্লাউইংয়ের জন্য হর্সেস ইউজ করা হয়। তো এখানে সেই জন্য হর্সের কথাটা বলা হয়েছে, যে আই উইল সিং টু দি পেশেন্ট হর্সেস, এবং পেশেন্ট মানে এখানে বলা যাচ্ছে যে হর্সটা কোনো তাড়া নেই, সে তাড়াহুড়ো করছে না, এবং দ্যাট হর্স ইজ অ্যাকচুয়ালি ভেরি পেশেন্ট, মানে খুব ধৈর্যের সঙ্গে সে লাঙ্গল দিচ্ছে। বিকজ একটা জিনিস বলা হয়, যদি লাঙ্গল দেওয়া হয় তাহলে লাঙ্গল দেওয়ার সময় খুব আস্তে আস্তে দিতে হয়, তাহলে কি হয় জমিটা খুব ভালো উর্বর হয় এবং ওখানে চাষটা ভালো। তো বলছে, এবং যেহেতু হর্সটা নিজের কাজটা এত ভালোভাবে করছে তার জন্য লার্ক বলে একটা সং বার্ড হয় গাইজ। সং বার্ড মানে কি, যারা খুব ভালো গান করতে পারে। বলছে উইথ দ্য লার্ক ইন দ্য শাইন অফ দ্য এয়ার, শাইন অফ দ্য এয়ার থেকে আমরা অ্যাটমসফিয়ারটার একটা পিকচার পাই। শাইন অফ দ্য এয়ার মিনস অ্যাকচুয়ালি দ্য ডে ইজ আ ব্রাইট ডে। তার মানে দেখো পাশেই সমুদ্র, সুন্দর সবুজ ক্ষেত, এবং একটা লার্ক বলে একটা সং বার্ড সেই ব্রাইট সানি ডেতে কী করছে, গান করছে। কাকে? ওই পেশেন্ট হর্সটাকে, সো দ্যাট হর্স ক্যান ডু ইটস জব, যাতে এই হর্সটার যে কাজটা করছে ও খুব যত্নের সঙ্গে সেই কাজটা যেন ভালোভাবে করতে পারে। সো ইটস আ বিউটিফুল সেটিং। তাহলে এখান থেকে আমরা একটা ছবির মতো একটা সেটিং কিন্তু পাচ্ছি। অ্যান্ড মাই ফাদার উইল সিং দি প্লাউ সং that blesses the cleaving share. Okay, so my father will sing the plough song that blesses the cleaving share. তো এখানে প্লাউ মানে এখানে লাঙ্গলের কথা বলা হচ্ছে। তাহলে ওর ফাদার, ন্যারেটারের ফাদার একটা গান করবে, এবং সেই গানটার বিষয়বস্তুতে মেন ক্যারেক্টার হচ্ছে প্লাউ, লাঙ্গলটা। বিকজ প্লাউইং সিজনে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্লাউ। দ্যাট ব্লেসেস দি ক্লিভিং শেয়ার। ক্লিভিং শেয়ার মানে, ক্লিভিং মানে পৃথক করে দেয়, শেয়ার মানে এখানে মাটিটার কথা বলা হচ্ছে। তাহলে ওই প্লাউ, লাঙ্গল দিলে কী হয়, ওই লাঙ্গল ওই মাটিটাকে বিভক্ত করে দেয়। তার মানে এখানে প্লাউটা মাটির উপর দিয়ে এমনভাবে চলছে যে যেন মনে হচ্ছে ব্লেস, মানে ওই মাটিটাকে আশীর্বাদ করছে। এবং এই আশীর্বাদের যে গান, সেই গানটাকে বলা হচ্ছে প্লাউ সং। অ্যান্ড হু ইজ গোইং টু সিং দ্যাট? ন্যারেটারের ফাদার এই গানটা করবে। তাহলে এখানে দুটো জিনিসের স্তুতি বন্দনা করা হবে এই গানটাতে, একটা হচ্ছে প্লাউটার, আর একটা হচ্ছে যে মাটিটা, সেই মাটিটা যে মাটিটার উপরে চাষটা করা হবে। সো দ্যাট ইজ দ্য রিজন বলা হচ্ছে মাই ফাদার উইল সিং দি প্লাউ সং দ্যাট ব্লেসেস দি ক্লিভিং শেয়ার। ওকে গাইজ, তাহলে এখানে একটা বিউটিফুল সেটিংয়ের কথা পেলাম ফার্স্টেই, তারপরে একটা বার্ডসগুলোর কথা পেলাম, এবং প্রত্যেকে নিজের নিজের কাজ করছে সেটাও আমরা কিন্তু দেখতে পেলাম। ফার্স্ট দেখো ফাদার, এবং ফাদার কী করছে, প্লাউ করছে, এবং ফাদারকে একটা সানের হেল্প করা উচিত, যেটা করার প্রয়োজন সে সান কিন্তু সেটা করছে। সে কী করছে? হি ইজ হেল্পিং। আবার এখানে বার্ডসগুলো কী করছে? বার্ডস ফার্স্টে যে রুকস, কর্বিজ অ্যান্ড সিগালস, তারা উৎসাহিত করছে তাদেরকে। অ্যান্ড লার্ক বলে যে সং বার্ডটা, সেও কিন্তু ওই পেশেন্ট হর্স যত্নের সঙ্গে নিজের কাজটা করছে, তার কাজ কষ্টটা লাঘব করার জন্য গান শোনাচ্ছে। আবার ওই ফাদার, ওই যেহেতু এই সমস্ত জিনিসটা, এই যে চাষ, সমস্ত জিনিসটা ডিপেন্ড করছে কার উপরে? আর্থ, ওই মাটির ওপরে। মানে মাটিটা যদি ঠিকভাবে সাহায্য না করে তাহলে কিন্তু চাষ হবে না। তো সেই জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস, সেইটা স্তুতি বন্দনা করে একটা গানও ওর ফাদার করছে, যেটাকে বলা হচ্ছে প্লাউ সং। ওকে, নাও উই উইল গো টু দি নেক্সট স্ট্যান্জা। I will go with my father a sowing to the red field by the sea, and the merles and the robins and the thrushes will come flocking after me. I will sing to the striding sowers with the finch on the flowering sloe, and my father will sing the seed song that only the wise men know. ওকে গাইজ, দেখো আবার প্রথম লাইনটা আমি বলেছিলাম আগের স্ট্যান্ডাতে একই ধরনের ওয়ার্ডস বা প্যাটার্ন ইউজ করা হয়েছে। আই উইল গো উইথ মাই ফাদার আর সোয়িং, শুধুমাত্র প্লাউইংয়ের জায়গায় সোয়িং কথাটা ইউজ করা হয়েছে। বিকজ আমি বলেছিলাম কেন, বিকজ যে এই সোয়িংয়ের সিজনটাও আবার প্রত্যেক বছর ফিরে আসে সেটা জানানোর জন্য। টু দি রেড ফিল্ড বাই দ্য সি, দেখো আগেরটাই ছিল যে দ্য ফিল্ড, সেটা কিন্তু রেড ছিল, ওটা ছিল গ্রিন। না বিকজ প্লাউইং করা হয়েছে গ্রিন, না বিকজ ধরো অনেকদিন কিছু চাষ হয়নি, তার ফলে কী হয়, ঘাস হয়ে যায় অনেক, তো সেই জন্য সবুজ হয়ে থাকে। কিন্তু এখানে যেহেতু এবার লাঙল দেওয়া হয়েছে, সব ঘাসগুলোকে তুলে ফেলা হয়েছে, তো সেই জন্য এখন ওটা চেঞ্জ হয়ে গেছে
টু দি রেড ফিল্ড বাই দ্য সি। এখন ওই গ্রিন কি হয়েছে, রেড হয়ে গেছে। সো এখান থেকে কী করা আছে, ওয়ান ইজ কনস্ট্যান্ট অ্যান্ড সেকেন্ড থিং হ্যাজ চেঞ্জড। তাহলে যদি চেঞ্জ হয় তাহলে এখানে দুটো জিনিস হয় চেঞ্জের সঙ্গে সঙ্গে, চেঞ্জ হয় সময়ের সাথে সাথে। তাহলে প্লাউইং সিজনটা, তার মানে এটা থেকে এটা বোঝা যাচ্ছে যে প্লাউইং সিজনটা চেঞ্জ হয়ে এখন সয়িং সিজন চলে এসছে। তার মানে সময়টাও আস্তে আস্তে কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে, সেটাও এখান থেকে জানলাম। অ্যান্ড দি মার্লস অ্যান্ড দ্য রবিনস অ্যান্ড দ্য থ্রাশেস উইল কাম ফ্লকিং আফটার মি। এখানে গাইজ এই তিনটে যে আগের যে তিনটে বার্ড ছিল সেই বার্ডগুলো কেবলমাত্র কিন্তু তুমি প্লাউইং সিজনেই দেখা যায়। তাহলে ওখান থেকে একটা পার্টিকুলার টাইম অফ দ্য ইয়ার ডেসক্রাইব করেছিলেন কবি জোসেফ ক্যাম্বেল। এইখানে মার্লস, রবিনস অ্যান্ড থ্রাশেস এরা কিন্তু কেবলমাত্র সোয়িং সিজনেই দেখা যায়। সেই জন্য এখান থেকেও পার্টিকুলার টাইম অফ দ্য ইয়ার আমরা জানতে পারলাম। উইল কাম ফ্লকিং আফটার মি, তাহলে এখানে এই বার্ডগুলো কী করবে, আমাকে সঙ্গ দেবে। কে বলছে, ন্যারেটর। অর দে আর গোয়িং টু স্টে উইথ মি ফর দ্য এন্টায়ার সয়িং সিজন, পুরো যতদিন সয়িং সিজনটা চলবে তারা আমার সঙ্গে থাকবে। আই উইল সিং টু দি স্ট্রাইডিং সোয়ার্স। গাইজ এখানে স্ট্রাইডিং সোয়ার্স মানে যারা বীজ বপন করছে, এবং স্ট্রাইডিং কথাটা ইটস এ স্ট্রং ওয়ার্ড। স্ট্রাইডিং মানে যারা বড় বড় পদক্ষেপ নিয়ে হাঁটে এবং খুব দৃঢ়তার সঙ্গে, খুব কনফিডেন্সের সঙ্গে হাঁটে, দ্যাট ইজ কল্ড স্ট্রাইডিং। তো এখানে বলছে যারা বীজ বপন করছে তারা ভীষণ উৎসাহের সঙ্গে এবং খুব মনোযোগ দিয়ে যত্ন সহকারে কাজটা করছে। তো এইবারে ন্যারেটর নিজে বলছে, আগে যেমন ওই সং বার্ডটা যেটা ছিল, ওই সং বার্ডটা গান শোনাচ্ছিল, এবারে ন্যারেটর নিজেই ওই যারা বীজ বপন করছে তাদেরকে গান শোনাবে। ওয়াই? উইথ দ্য ফিঞ্চ অন দ্য ফ্লাওয়ারিং স্লো। কেন গান শোনাবে? কারণ বিকজ ওদের কষ্টটা লাঘব করার জন্য, সো দ্যাট তারা যে বপন করছে, কষ্ট করে বীজ বপন করছে, সেটা যেন ওদের একটু লাঘব হয়। আর এখান থেকে উইথ দ্য ফিঞ্চ অন দি ফ্লাওয়ার স্লো, গাইজ এই ফিঞ্চ দিস ইজ অলসো কাইন্ড অফ এ বার্ড, এবং এদেরকেও ওই যখন বীজ বপন করা হয় সেই সময় দেখা যায়। বিকজ একটা রিজন আছে, এই ধরনের পাখি যে ফিঞ্চ পাখিটা, এই ফিঞ্চ পাখিরা এরা সিড মানে বীজ খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য ওই বীজ খাওয়ার লোভে এরা আসে। এখানে আছে দেখো, ওই ফিঞ্চ অন দি ফ্লাওয়ারিং স্লো। এই ফিঞ্চ পাখিটা ফ্লাওয়ারিং স্লো মানে হচ্ছে ওই স্লো হচ্ছে এক ধরনের ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারটার কিছু সিড থাকে, তো এরা বেশিরভাগ ওই গাছেই বসতে দেখা যায়। তো সেই জন্য একটা ওই ফিঞ্চ পাখিটা বলছে কোথায় বসে আছে, একটা স্লো ফুলের গাছে বসে আছে। সো ফ্লাওয়ারিং স্লো মিনস ইটস আ ফ্লাওয়ার অ্যান্ড এবং এই গাছটা, এই ফুলটা যে গাছে ফুটে আছে সেরকমটা গাছে ফিঞ্চটা বসে আছে। ওকে, তাহলে এখানে আমাদের তাহলে কম্প্যানিয়ন হিসেবে সয়িং সিজনে কাকে পেলাম, তিনটে বার্ড পেলাম আমরা, মার্লস, রবিনস, থ্রাশেস অ্যান্ড ফিঞ্চ। এই চারটে বার্ড থেকে আরেকটা জিনিস আবার তোমাকে রিপিট করে দিই, এই চারটে বার্ড কিন্তু বছরের একটা পার্টিকুলার সময়েই দেখা যায়। তাহলে সেই পার্টিকুলার সময়টাকে ডিনোট করার জন্যও কিন্তু এই পার্টিকুলার চারটে বার্ডের উল্লেখ করেছেন কবি জোসেফ ক্যাম্বেল। এবার লাস্ট দুটো লাইনে চলে যায়, অ্যান্ড মাই ফাদার উইল সিং দি সিড সং। আগে ওর ফাদার, এবার ওর ফাদার কি গান করছে, হি ইজ নট সিঙ্গিং দ্য প্লাউইং সং নাও, হি ইজ অ্যাকচুয়ালি সিঙ্গিং দ্য সিড সং। মানে সয়িং সিজনের জন্য সিড সং এখানে তাহলে বলা যায়, তাহলে বীজটা ভীষণ ইম্পর্টেন্ট সয়িং সিজনে। তো এই সিডগুলো ইফ দে বিহেভ ওয়েল, তারা যদি ঠিকঠাক বিহেভ করে তবেই কিন্তু সেই বীজ থেকে চারাগাছ জন্মাবে। তাহলে এখানে বলা যেতে পারে যে ওই সিডগুলো স্তুতি বন্দনা করে একটা গান কে করবে, এই ন্যারেটরটার ফাদার, দ্যাট অনলি দি ওয়াইজ মেন নো। এবং উনি এই ন্যারেটর বলছে যে এই সিড সংটা কারা জানে, ওয়াইজ মেন। ওয়াইজ মানে কি, যারা জ্ঞানী। নাও দের ইজ এ ডিফারেন্স বিটুইন নলেজ অ্যান্ড ওয়াইজ। নলেজ মানে আমার যদি 3টে PhD থাকে, আমি যদি প্রচুর বই পড়ে নিই বা আমি অনেক পড়াশোনা করি, তাহলে আই হ্যাভ নলেজ। মেবি আই এম 30 years old, আবার কেউ যদি 70 years old হয়, সে হয়তো আমার মতো এত বই পড়েনি, তাহলে সে হয়তো আমার মতো নলেজেবল নয়, বাট দ্যাট পারসন ইজ ওয়াইজার দ্যান মি, কিন্তু সে আমার থেকে বেশি ওয়াইজ। বিকজ এই উইজডম, এই জিনিসটা আসে উইথ এক্সপিরিয়েন্স। যত বয়স বাড়বে তত উইজডম বাড়ে সাধারণত। তাহলে এইখানে সেই জন্য বলা হয়েছে নলেজেবল না, অনলি দি ওয়াইজ মেন নো। তার মানে এখানে ওয়াইজ কেন বলা হচ্ছে ওর ফাদারকে, তার বলা হচ্ছে হিজ ফাদার ইজ ওল্ড। অ্যান্ড আরেকটা জিনিস এখান থেকে ডিনোট করতে যাচ্ছেন কবি জোসেফ ক্যাম্বেল, যে উনি এর আগে অনেকবার এই চাষ করেছেন,
বছরের পর বছর, তার ফলে এক্সপিরিয়েন্স, অনেক অভিজ্ঞতা হয়েছে, এবং সেই অভিজ্ঞতার মাধ্যমেই উনি এই গানে সিড সংটা জানতে পেরেছেন। তার সেই জন্য ওনাকে বলা হচ্ছে যে ওয়াইজ মেন নো। সেই জন্য উনি বলছে যে কেবলমাত্র ওই গানটা যে ওর ন্যারেটারের ফাদার করবে সেটা সবাই জানে না, যারা অনেক দিন ধরে চাষ করে আসছে কেবলমাত্র তারাই জানে। তাহলে গাইজ এখান থেকে আমরা সেকেন্ড স্ট্যান্ডার থেকেও পার্টিকুলার টাইম অফ দ্য ইয়ারের সন্ধান পেলাম, এবং কী কী বার্ড দেখা যায় সেটা পেলাম, সেটিংটা পেলাম যে কী ধরনের অ্যাটমসফিয়ার থাকে, যে কীরকম অ্যাটমসফিয়ার থাকে গাইজ, যে ওখানে যে দেখতে পাবো আমরা খেতে গেলে যে ক্ষেতটা এখন গ্রিন থেকে রেড হয়ে গেছে, এবং বীজ বপন করছে সবাই উৎসাহের সঙ্গে, এবং তাদেরকে গান শোনাচ্ছেন এই ন্যারেটারটি। আর এবং তার পাশেই কিছু বার্ডস আছে, সেই বার্ডসগুলো কী করছে, এই ন্যারেটারকে উৎসাহ দিচ্ছে, এবং ক্ষেতের আশেপাশে একটি বার্ডকে ঘোরাফেরা করতে দেখা যাবে, যে বার্ডটার নাম হচ্ছে ফেঞ্চ, এবং সে ওই সিড খাওয়ার আশায় সেখানে এসছে। তাহলে এখান থেকে কিন্তু একটা ভিজুয়াল সেটিংস কবি তৈরি করেছে। ওকে গাইস, তাহলে আমাদের প্লাউইং সিজন হয়ে গেল, সোয়িং সিজন হয়ে গেল, আরেকটা কি আছে, রিপিং সিজন, সেটা আমরা থার্ড স্ট্যান্ডাতে পাবো। ওকে, আই উইল গো উইথ মাই ফাদার আর রিপিং টু দি ব্রাউন ফিল্ড বাই দ্য সি, and the geese and the pigeons and the sparrows will come flocking after me. I will sing to the very reapers with the wren in the heat of the sun, and my father will sing the sight song that joys for the harvest done. Okay guys, তাহলে this is the last stanza. তাহলে এখানে আমরা লাস্ট মানে চাষের শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে আমাদের কি করতে হবে, এবারে শস্য কাটাই হয়। আই উইল গো উইথ মাই ফাদার রিপিং, তো বলছে এখান থেকে এটা বোঝা যায় তাহলে ন্যারেটার এই রিপিং সিজনেও ওর বাবার সাহায্য করে। টু দি ব্রাউন ফিল্ড বাই দ্য সি, তাহলে ফার্স্ট গ্রিন, দেন রেড, এখন ব্রাউন হয়ে গেছে। তাহলে এখান থেকে আবার চেঞ্জ, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে জিনিস, মানে আমরা যদি কোনো কাজ করি তাহলে এর আগে গ্রিন ছিল, সেটাতে প্লাউইং করার ফলে সেটা রেড হয়ে গেল, রেডে আবার যখন সয়িং করলাম সেটা ব্রাউন হয়ে গেল। তো এই তিনটে ব্যাপার থেকে একটা জিনিস আমাদের কবি বোঝাতে চাইছেন, যে জোসেফ ক্যাম্বেল, যে আমাদের অ্যাকশন, আমরা যে অ্যাকশন নেব সেই অ্যাকশনের ওপর ডিপেন্ড করে কিন্তু সিচুয়েশন বা সিনারিস চেঞ্জ হয়। যেহেতু ওই অ্যাকশনগুলো নেওয়া হচ্ছিল, যদি ওই গ্রিন ফিল্ডটাতে লাঙল না দেওয়া হতো তাহলে কিন্তু সেটা রেড হতো না, রেডে যদি সয়িং না করা হতো সেটা কিন্তু তাহলে ব্রাউন হতো না। তাহলে এটা বোঝাতে চাইছেন যে ইফ ইউ ডু সাম অ্যাকশনস, তুমি যদি করো কিছু তাহলে সেটার ফলে চেঞ্জেস কিন্তু আসবেই, বাট ইম্পর্টেন্ট থিং ইজ ইউ হ্যাভ টু টেক দ্য অ্যাকশন। ইফ ইউ ডোন্ট টেক এনি অ্যাকশন, যদি কোনো অ্যাকশন না নেওয়া হয় তাহলে কিন্তু কোনো চেঞ্জেস আসবে না। যাই হোক, এটা হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন। আরেকটা ইন্টারপ্রিটেশন হচ্ছে ব্রাউন কেন হয়েছে, বিকজ হয়তো অনেক চাষ হয়েছে ওই আয়ারল্যান্ড, ওই সমস্ত জায়গায় যে সমস্ত শস্য হয় সে সমস্ত শস্যগুলোর কালারটাও হয়তো এই ব্রাউন দিয়ে ডিনোট করা হয়েছে। এনিওয়েজ, অ্যান্ড দ্য গিজ অ্যান্ড দ্য পিজন্স অ্যান্ড দ্য স্প্যারোজ, একই ধরনের প্যাটার্ন, প্রত্যেকটাতেই তিনটে করে বার্ড, এখানেও কিন্তু তিনটে বার্ড। তাহলে এই একই প্যাটার্ন ইউজ করে কি বলা হয়েছে, সামথিংস আর কনস্ট্যান্ট। তার মানে এই বার্ডগুলো এই রিপিং সিজনে ঘুরে ফিরে আসে, সেই জন্য তিনটে করে বার্ডের নামই কিন্তু উল্লেখ করা হয়েছে। কে কে? গিজ, পিজেন্স অ্যান্ড স্প্যারোজ। এবং এই বার্ডগুলো যেহেতু কেন উল্লেখ করা হয়েছে, তার মানে একটা পার্টিকুলার টাইম অফ দ্য ইয়ার ডিনোট করার জন্য, যেরকম আগের দুটো স্ট্যান্ডাতে ইউজ করা হয়েছে। এরা কি করে, উইল কাম ফ্লকিং আফটার মি, এরাও কি করে, এইবারে ন্যারেটর বলছে যে এই সিজনটাতে এই তিনটি বার্ড আমাকে সঙ্গ দেয়, আমার সাথে থাকে, আমাকে এনকারেজ করে। আই উইল সিং টু দি ভ্যারি রিপার্স, এবং এইবারে ন্যারেটর বলছে এইবারে আমি কাকে গান করি, ভ্যারি রিপার্স। দ্যাট ইজ ভ্যারি মানে টায়ার্ড। নো, এর আগেরগুলোতে দেখো ভ্যারি তো ইউজ করা হয়নি, ওখানে ইউজ করা ছিল পেশেন্ট হর্স, তারপরে ইউজ করা স্ট্রাইডিং সোয়ার্স, বাট এখানে ওয়াই ভ্যারি রিপার্স। তো এখানে একটা বুঝতে হবে যে যেহেতু এই বছরের এই সময়টাতে যেহেতু এর আগে অনেক পরিশ্রম করেছে ওরা, তার ফলে যে ক্লান্তি, সেই ক্লান্তিটা এখন এবারে বোঝা যাচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন ভ্যারি, বিকজ প্রথমে প্লাউইং করা হয়েছে, তারপরে আবার সয়িং করা হয়েছে, তারপরে এখন হারভেস্টিং বা রিপিং চলছে। সো বিকজ অফ দিস হোল প্রসেস দে হ্যাভ বিকাম টায়ার্ড। সো সেই জন্য এই জিনিসটাকে বলা হয়েছে ভ্যারি রিপার্স। ওকে, সো এবারে ন্যারেটর ইজ গোইং টু সিং টু দি ভ্যারি রিপার্স। কেন? তাদের কষ্টটা যাতে একটু লাঘব হয়, বা তারা যে কাজটা করছে সেটা যদি ভালোভাবে করতে পারে তার জন্য। উইথ দি রেন ইন দ্য হিট অফ দ্য সান। আচ্ছা, এখানে আর একটা সং বার্ডের কথা উল্লেখ করা আছে। দেখো তিনটেতেই আবার একই প্যাটার্ন, তিনটে সং বার্ডের কথা উল্লেখ করা আছে। এইখানে রেন বলে যে সং বার্ড,
এর আগেরটাতে ফিঞ্চ বলে সংবার্ড সেটার কথা উল্লেখ করা হয়েছিল। তাহলে এখানে রেন সংবার্ডটা কী করবে? উইথ দি রেন ইন দ্য হিট অফ দ্য সান। তাহলে রেন এইবারে এই কে গান শোনাবে এই রিপিং সিজনে? দিস বার্ড। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বার্ড? রেন। তাহলে এর আগেও কিন্তু প্রত্যেকটা সিজনে একটা করে সং বার্ড আসে এবং গান শুনিয়ে যায়। তাহলে এইবারও সে একই জিনিস হয়েছে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দি সাইথ সং। সাইথ মানে গাইজ কাশতে। তো এইবারে এর আগে তো এটা প্লাউইং সং, সয়িং সং, এবারে কি গান গাইছে? সাইথ সং। বিকজ তোমরা বুঝতে পারছো যে আগেরটাতে প্রথমটাতে প্লাউইং সঙ্গের স্তুতি বন্দনা কার করা হয়েছিল? মাটিটার। সেকেন্ডেরতে স্তুতি বন্দনা কার করা হয়েছিল? সিড, বিকজ সিডটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো থার্ডে যখন রিপিং সিজন হয় তখন কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হয় কাস্তেটা। কাস্তেটা যদি ভালো হয় তাহলে রিপিংটা ভালো হবে। তো সেই জন্য এখানে কার স্তুতি বন্দনা করে গানটা লেখা হয়েছে? ইয়েস, অবভিয়াসলি সাইথটা বা কাস্তেটা। তো সেই জন্য খুব ইন্টেলিজেন্টলি কবি জেমস ক্যাম্বেল কিন্তু সাইথটার স্তুতি বন্দনা করছে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দি সাইথ সং দ্যাট জয়েস ফর দ্য হারভেস্ট ডান। তাহলে কী হয়েছে? এবং হারভেস্টিং যখন হয়ে যায়, ইটস এ জয় ফর দ্য ফার্মার্স, বিকজ এরপরে তুমি শস্য কাটাই করে ঘরে তুলে নিচ্ছ, অ্যান্ড দ্যাট ইজ ইটস এ ওয়ান্ডারফুল মোমেন্ট ফর দ্য ফার্মার্স। তো সেই জন্য বলছি যে এই সিজনটা, এবং এটাও জানান দেয় যে দিস ইজ দি এন্ড অফ দিস সিজন। আবার কিন্তু পরের বছর ঠিক একই সাইকেল শুরু হবে, ঠিক একইভাবে চাষের প্রসেসটা হবে, ঠিক একইভাবে বার্ডসরা আসবে, এবং অ্যান্ড সেম দোজ থিংস আর গোয়িং টু হ্যাপেন। তার মানে সাম থিংস উইল বি কনস্ট্যান্ট, অ্যান্ড কিন্তু ঠিক একইভাবে আবার সেই যে ফিল্ডগুলো কিন্তু তাদের রং পরিবর্তন করতে থাকবে। সো ওই চেঞ্জেসগুলো কিন্তু হতে থাকবে। এই ভিজুয়াল সেটিং থেকে যে রিডার, অ্যাকচুয়ালি এটা বাচ্চাদের জন্য, ছোটদের জন্য করা হয়েছিল। এটা করা হয়েছে যাতে মানুষ বা যারা পড়ছে তাদের মনে একটা ড্রিম লাইক সিনারিও তৈরি হয়। দেখো কত সুন্দর সিনারিওটা, ব্রাউন ফিল্ড, পাশে সমুদ্র, বার্ডসরা চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, একটা সং বার্ড প্রত্যেক সিজনে এসে গান করে যাচ্ছে, এবং একটা মানুষও গান করছে কার জন্য? এবং যে এখানে ন্যারেটরটা কী গান করছে? সে গান করছে যাতে যারা আছে কাজ করছে খেতে তারা যাতে তাদের কষ্টটা লাঘব হয়। সো এখানে এভরিথিং ইজ হ্যাপি, এবং সবাই সবার সঙ্গে মিলেমিশে কাজ করছে। শুধু মানুষ নয়, মানুষ, নেচার অ্যান্ড দ্য বার্ডস অলসো। সো ইটস এ বিউটিফুল সেটিং, এবং এই ভিজুয়ালাইজেশনটা যাতে ছোটদের মনে তৈরি হয় পড়ার সময়, সেই জন্যই এত সুন্দরভাবে কবিতাটাকে লিখেছেন কবি জোসেফ ক্যাম্বেল। গাইজ, আই হোপ ইউ লাইকড দ্য পোম। যদি তোমার কোনো সাজেশন থাকে, প্লিজ রাইট দ্যাট ইন দ্য কমেন্টস। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ এ বিউটিফুল ডে, টাটা।